আবারও অনিশ্চয়তায় সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন। কেননা বাস্তবায়ন সক্ষমতা খতিয়ে দেখতে চায় ঋণদাতা সংস্থা আইএমএফ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে ঋণের শর্ত হিসেবেই এই পদক্ষেপ সংস্থাটির। এমন পরিস্থিতিতে নতুন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এদিকে নতুন ঋণ কর্মসূচি নিয়ে রোববার ঢাকায় শুরু হচ্ছে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার আলোচনা। বিস্তারিত থাকছে রুহুল আমিনের রিপোর্টে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে অনেকটা অপ্রত্যাশিতভাবে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যা বাস্তবায়নে অতিরিক্ত দরকার হতে পারে 1,06,000 কোটি টাকা। কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় তা পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে যায় ইউনূস প্রশাসন। এমন উচ্চাভিলাষী প্রস্তাব নিয়ে অস্বস্তিতে বিএনপি সরকারও। প্রথম বাজেটে বাড়তি অর্থ রাখা হলেও সামনে আসছে নানা জটিলতা। তাই ধাপে ধাপে বাস্তবায়নের বদলে কিছুটা কাটছাট করে আগামী অর্থ বছর থেকে পুরোপুরি কার্যকরের চিন্তা করছে সরকার। কিন্তু সেই উদ্যোগও এবার পর্যালোচনা করতে চায় আইএমএফ। 3টা ধাপে দেওয়ার কথা ছিল, 3টা ধাপে দিলে পরে অনেকেরই বেতন বাড়বে না। তারপরে 2 ধাপ, এখন 1 ধাপে এলে সরকার, আমার মনে হয় না যে এটা দেওয়ার জন্যে তার এত সঙ্গতি আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি তো আর অর্থনীতিবিদ না, কিন্তু আমার যেটা মনে হয় এটা সহজে দিতে পারবে না। এবং আমরা যেহেতু বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে রাষ্ট্র চলে, যারা দাতা তারাও আমাদেরকে বোধহয় সহজে এটা মেনে নেবে বলে মনে হয় না। পে স্কেলের অর্থ কোথা থেকে আসবে, রাজস্ব আদায় বাড়বে কিনা জানতে চায় আইএমএফ। পাশাপাশি মূল্যস্ফীতিতে পে স্কেলের প্রভাব কি হবে তাও জানতে চায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে নতুন কমিশন গঠনের পরামর্শ দিলেন সাবেক এই কর্মকর্তা। হ্যাঁ, আমরা যারা সরকারি কর্মচারী আছি বা ছিলাম, আমরা ব্যক্তিগতভাবে লাভবান হব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার রাষ্ট্রটাই যদি ভেঙে পড়ে অর্থনৈতিকভাবে, আমার ব্যক্তিগত লাভে কোনোই লাভ থাকবে না। এখন সরকারের পক্ষে এটাও সম্ভব, যদি খুব সাহসী সিদ্ধান্ত নেয় যে নতুন করে পে কমিশন গঠন করা, সেটা একটা হতে পারে। সর্বশেষ কর্মসূচি বাতিলের পর নতুন করে 4.5 থেকে 5 বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করতে চায় বিএনপি সরকার। তবে এর আগে রাজস্ব, বাজেট কাঠামো, অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন এবং আর্থিক খাতের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবে আইএমএফ। এজন্য 12 জুলাই থেকে 5 দিন বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিভাগের সঙ্গে বৈঠক করবে সংস্থার প্রতিনিধি দল। যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে এখানে সাংঘর্ষিক হয়েছে, সেটা হলো এনবিআর এর বাইফার্কেশন পলিসি, এটাকে অ্যাডাপ্ট না করাটা, এটাকে খুব তারা খারাপভাবে নিয়েছে। এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে এই ধারা যোগ করাটা, এটা তারা খারাপভাবে হয়তো নিয়েছে। এক্সচেঞ্জ রেটকে ফিক্স করে দেওয়াটা, এটা তারা অ্যাকসেপ্ট করতে কোনোদিন এখনও করবে না, ওটাকে রাখা যাবে না। প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই ঠিক হবে নতুন ঋণ কর্মসূচির ভবিষ্যৎ। শর্ত পূরণ সাপেক্ষে যা পাশ হতে পারে আগামী ডিসেম্বরে। রুহুল আমিন, ৭১, ঢাকা। দেশি সুতায় তৈরি পোশাক রপ্তানিতে শিল্প মালিকদের ৫% নগদ প্রণোদনার আশ্বাস দিয়েছে সরকার, যা এতদিন ছিল মাত্র ১.৫%। এটি সঠিক বাস্তবায়ন হলে ভারতকে টেক্কা দেয়া সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। কেননা দেশি সুতার দাম কমলে চাহিদা বাড়বে, পোশাক শিল্পে কমবে আমদানির চাপও। একই সঙ্গে সৃষ্টি হবে দেশি সুতার রপ্তানি সক্ষমতা। আর বিশেষজ্ঞরা বলছেন যে রপ্তানিমুখী পোশাকের স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো গেলে তা হবে এলডিসি উত্তোলনের জন্য বড় ধরনের প্রস্তুতি। বিস্তারিত থাকছে রাকিব হোসেনের প্রতিবেদনে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে পোশাক খাত থেকে। সবশেষ অর্থ বছরের হিসাবে যা $39 বিলিয়ন। কিন্তু বাস্তবতা হলো এই আয়ের প্রায় অর্ধেক চলে যাচ্ছে সুতা, কাপড় সহ অন্যান্য কাঁচামাল আমদানিতে। অথচ পোশাক খাতের চাহিদা পূরণের পাশাপাশি এসব পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর। তাহলে প্রশ্ন হলো, কেন এত আমদানি হচ্ছে? বিটিএমের তথ্য মতে দেশে উৎপাদন হচ্ছে বছরে প্রায় 455 কোটি কেজি সুতা, যা নিট পোশাকে শতভাগ এবং ওভেনে 60% পর্যন্ত চাহিদা পূরণ করতে পারে।
কিন্তু দামের পার্থক্যের কারণে গেল কয়েক বছর ধরে বাড়ছে ভারতীয় সুতার আমদানি। বিটিএমের সাবেক এই নেতা বলছেন, পরিকল্পিতভাবে দেশীয় শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়, যেখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার সরকারের বিশেষ সহায়তা। ভারত থেকে আমদানিকৃত ডাম্পিং সুতার জন্য আমাদের সুতা আসলে তাদের সাথে পারছিল না। সরকার যদি এই ব্যবস্থাটা দ্রুততম সময় নেয় তাহলে আমাদের স্পিনিং মিল আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ তার যেই ক্যাপাসিটি তার ফুল ইউটিলাইজেশন করতে পারবে। আমরা যদি লোকাল ফ্যাব্রিক দিয়ে একটা জিনিস রপ্তানি করি, আমরা অর্ডার পাওয়ার 60 দিনের ভিতরে রপ্তানি করতে পারি, কিন্তু আমি যদি চায়না থেকে আনি 90 দিনের নিচে কোনো অবস্থাতেই করা সম্ভব না। আবার এমনিতেও ধরেন আমাদের ডাইরেক্ট সি পোর্ট নাই, ডিপ সি পোর্ট নাই, ফলে আমাদেরকে শিপমেন্টও আমাদের প্রতিদ্বন্দ্বী দেশের চাইতে আমাদের যে পণ্য সরবরাহ করা সেই ক্ষেত্রে আমাদের 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় বেশি লাগে। পোশাক রপ্তানিতে 5% নগদ সহায়তা, বস্ত্র খাতের কর্পোরেট কর হার 12% নামিয়ে আনার পাশাপাশি কৃত্রিম তন্তুর সুতা কাপড়ের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের দাবি বিটিএমের, যা সঠিকভাবে বাস্তবায়ন হলে সুতার দাম কেজিতে অন্তত 15 সেন্ট কমবে, মূল্য সংযোজন বেড়ে দাঁড়াবে 80%। সুযোগ হবে সুতা কাপড় রপ্তানিরও। ইনসেন্টিভ দেওয়ার নামে যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়। যেরকম বর্তমানে আমাদের ডেনিম ফ্যাব্রিক যদি বিদেশে এক্সপোর্ট করি বা ইপিজেড এক্সপোর্ট করি, তাহলে ইনসেন্টিভ থেকে দিবে না, এরকমভাবে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই জায়গার ভাবে বিভিন্ন ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার সৃষ্টি করতেছে। মানে ইনসেন্টিভ দিবে বাট আপনার অনেক ব্যারিয়ার দিবে, নামে থাকবে বাট আপনার আসলে কেউ অ্যালাউ করতে পারবে না। এলডিসি গ্র্যাজুয়েশনের পর রপ্তানিতে বিশেষ সুবিধা পেতে নিশ্চিত করতে হবে স্থানীয় মূল্য সংযোজন। এক্ষেত্রে সরকারের নতুন উদ্যোগকে সেই প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। উৎপাদনশীলতার দিকে নজর দিতে হবে। আমাদের বিভিন্ন ধরনের যেগুলো নাকি কস্ট এলিমেন্ট আছে, লজিস্টিক্স, সিঙ্গেল উইন্ডোতে আমরা যদি করতে পারি, আমরা যদি পোর্টে দ্রুত কার্যক্রম এগুলো যদি ত্বরান্বিত করতে পারি, তো তাহলে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে আমাদের রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ, বাজার বৈচিত্র্যকরণের দিকে আমরা যেতে পারবো। তো এটাতে আমাদের এই বছর সবচেয়ে বেশি নজর দিতে হবে। ব্যাংক গ্যারান্টি বা বন্ডের মাধ্যমে সুতা কাপড় আমদানির ক্ষেত্রে 30% মূল্য সংযোজন বাধ্যতামূলক করার বিষয়টিও আমলে নিয়েছে সরকার। রাকিব হোসেন, 71, ঢাকা। বৃষ্টির অজুহাতে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। স্বস্তি নেই আমিষের বাজারেও মানভেদে অধিকাংশ মাছের দাম বেড়েছে 150 টাকা। আর ব্রয়লার মুরগির দর ঠেকেছে 200 টাকা পর্যন্ত, যদিও কিছুটা স্বস্তি মিলছে আলু, পেঁয়াজ, রসুনের দরে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সপ্তাহখানেক ধরে দেশ জুড়ে বিরামহীন বৃষ্টি, ভারী বর্ষণে বন্যার কবলে পার্বত্য অঞ্চলও, ফলে দুর্যোগের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারেও। এই যেমন সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকায়। কেজিতে 20 টাকা বেড়ে করলা, কাঁকরোল, পটলের মতো অধিকাংশ সবজিতে গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। আর আমদানি করা টমেটোর দর উঠেছে 250 টাকা পর্যন্ত। সবজি বাজার অনেক হাই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কেনাকাটা তো আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কোয়ালিটি নেই, এই কারণে তো আমাদের একটু কষ্ট হয়। সাডেনলি ইনক্রিজ হলে ডেফিনেটলি এর উপর একটা বাজেটের উপর একটা বা পারিবারিক ব্যয়ের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। স্বস্তি নেই আমিষের বাজারেও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। সোনালী মুরগির দর উঠেছে 350 টাকা পর্যন্ত। বেশি ভোগাচ্ছে মাছের বাড়তি দাম। প্রতি কেজি রুই 400 থেকে 600 টাকা, পাবদা বিক্রি হচ্ছে 500 টাকায়। ধরন ভেদে মাছের দাম বেড়েছে 150 টাকা পর্যন্ত। চড়া ডিমের দরও। 2 সপ্তাহ আগে থেকে কিন্তু মুরগির দাম কিন্তু বাড়তি। বৃষ্টির কারণে দাম একটু বেশি আছে, মাছ কম পাওয়া যাচ্ছে, এই জন্য দাম একটু বেশি। এক সপ্তাহ আগে ছিল যেটা 1200 টাকা, এটা এবং কিনে আনতাম 1400 টাকা। কাতল মাছের দাম জিজ্ঞেস করলাম, যেটা আগে 400, 450 কিনতাম, এখন 500, 550, 600 এরকম চাচ্ছে। তবে আদা রসুনের দাম কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দর। মইনুল হাসান, 71, ঢাকা। গত সপ্তাহে মিশ্র ধারায় ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক 60 পয়েন্ট বাড়লেও দৈনিক গড় লেনদেন কমেছে 50 কোটি টাকা। তবে বাজার মূলধন 6000 কোটি টাকা বেড়ে ছাড়িয়েছে 7 লাখ কোটির ঘর। আর ডিএসসিতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা 5 কোম্পানির 3টিই ছিল জেড ক্যাটাগরির। অন্যদিকে ইতিবাচক ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি।
সূচক ও লেনদেনের মিশ্র ধারায় আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসইর প্রধান সূচক বাড়লেও কমেছে দৈনিক গড় লেনদেন। একই প্রবণতা দেখা গেছে সিএসইতেও। তথ্য বলছে সপ্তাহ ব্যবধানে 60 পয়েন্ট বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছাড়ায় 5,800 ঘর। আর 5 দিনে মোট লেনদেন ছিল 6,919 কোটি টাকা। ফলে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় 1,383 কোটি। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে 6,100 কোটি টাকা বেড়ে ডিএসইর বাজার মূলধন ছাড়ায় 7,03,000 কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 251টির, কমেছে 122টির, আর অপরিবর্তিত ছিল 15টির দর। শেয়ারের দাম বৃদ্ধিতে সবার উপরে ছিল জেড ক্যাটাগরির উসমানিয়া গ্লাস শিটস ফ্যাক্টরি লিমিটেড। দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির মধ্যে 4টি ছিল নিচের বা জেড ক্যাটাগরির। অন্যদিকে দরপতনের শীর্ষেও ছিল একই ক্যাটাগরির আরেক প্রতিষ্ঠান এফএসএ ফিন্যান্স। এদিকে সপ্তাহ ব্যবধানে 108 পয়েন্ট বেড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ছাড়িয়েছে 15,500। পুরো সপ্তাহে মোট লেনদেন হয় 190 কোটি টাকা। ফলে দৈনিক গড় ছিল 38 কোটি। নুসরাত মৌমি, 71। দেশীয় সিনেমার জন্য আলাদা কর কাঠামো গঠন হলে বাড়বে বিনিয়োগ, এতে কমবে কালো টাকার দৌরাত্ম্য। সৃজনশীল অর্থনীতি নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির আলোচনায় এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা জানিয়েছেন যে সিনেমার আয়ে বিদ্যমান হারে কর্পোরেট কর দিতে হয় নির্মাতাদের, একই সাথে নেই কপিরাইট নিয়ে প্রয়োজনীয় আইনের প্রয়োগ। ফলে ক্ষতির মুখে পড়ছে সৃজনশীল এই শিল্প খাত। বক্তাদের অভিযোগ যে দুর্বল নীতি আর অবকাঠামো খাতে প্রয়োজনীয় বরাদ্দের অভাবে তৈরি হচ্ছে না যথাযথ কর্মসংস্থান। আছে ওটিটি সেবার ক্ষেত্রে অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক। তাই চলতি বাজেটে সৃজনশীল খাতের বিকাশে সরকারের নেওয়া উদ্যোগের সঠিক বাস্তবায়ন করতে হলে দরকার সঠিক নীতিমালা ও কর কাঠামো সংস্কার। পাশাপাশি এই খাতের বিকাশে একটি কেন্দ্রীয় একক কমিশন গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে সভায়। সিনেমার জন্য আলাদা করে যদি একটা ট্যাক্সেশনের বা একটা নীতি করা হয়, তাহলে আমার মনে হয় যে এখানে বিনিয়োগ অনেক বাড়বে। তো কাজে ক্রিয়েটিভ ইকোনমিতে আপনি যত টাকা ইনভেস্ট করেন, এটা না করলে আদতে তো বিনিয়োগ কখনোই বাড়বে না। এবং আপনি এটা করে দেখেন, আমি নিশ্চিত যে সিনেমার বিনিয়োগ অনেক বাড়বে এবং সিনেমাতে যারা বা মানে আমি বলবো যে কালো টাকার দৌরাত্ম্য কমে যাবে। ইনফ্রাস্ট্রাকচার দরকার, বাট দে হ্যাভ টু বি সাস্টেইনেবলি ম্যানেজড। দে হ্যাভ টু জেনারেট দ্য রেভিনিউজ। তার মানে আমাদের যে পার্টিকুলার সরকারি আলোচনার মধ্যে যেটা একটা অনুপস্থিত থাকে, যে আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যত আলোচনা করি, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের বিষয়টা অত আলোচনা করি। বিশ্ববাজারে আবারও নিম্নমুখী ধারায় জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি যা নেমেছে $76 ঘরে। এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং হরমুজে নতুন করে হামলার প্রভাবে ব্যারেল প্রতি দাম $79 কাছাকাছি ওঠে। বৃহস্পতিবার মার্কিন হামলার জবাবে হামলা চালায় ইরানও। এতে 3 সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি আবারও পড়ে চাপের মুখে, যার ফলে আবারও হরমুজ প্রণালী দিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের আরেকটি আলোচনার সম্ভাবনায় কিছুটা কমে এসেছে এই পণ্যের দাম। একই সময়ে বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে $4,100 ঘর। সপ্তাহখানেকের মধ্যে যুক্তরাষ্ট্রে চাকরি হারাতে যাচ্ছেন কয়েক লাখ অভিবাসী কর্মী। মানবিক কর্মসূচির আওতায় থাকা এইসব কর্মীদের চাকরিচ্যুতে 24 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যাকে রাজনৈতিক ও জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ বলছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত রাহনুমা। মানবিক কর্মসূচির আওতায় থাকা প্রায় 3.5 লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। গেল শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগকর্তাদের এমন নির্দেশনা দেয় মার্কিন অভিবাসন সংস্থা, যাকে সম্পূর্ণ রাজনৈতিক ও জাতিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। মূলত প্রাকৃতিক দুর্যোগ কিংবা গৃহযুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিতে জর্জরিত দেশের নাগরিকদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস এর আওতায় নিরাপত্তা ও আশ্রয় দেয় যুক্তরাষ্ট্র, যার আওতায় ক্যারিবীয় দেশ হাইতির প্রায় 3,30,000 মানুষ যুক্তরাষ্ট্রে বাস করেন, যাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে 24 জুলাই। এছাড়া মানবিক কর্মসূচির আওতায় থাকা অন্যান্য দেশ, বিশেষ করে ইথিওপিয়া,
মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের জন্য এই সময়সীমা ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়। যদিও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পৌঁছানোর আগেই চাকরি হারান বেশ কিছু কর্মী। ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রে চালু হওয়া মানবিক কর্মসূচিটি বন্ধে বহুদিন ধরে চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, এই কর্মসূচির মেয়াদ বারবার বাড়ানোয় এটি স্থায়ী অভিবাসন ব্যবস্থায় পরিণত হয়েছে। ফলে বছরের পর বছর ধরে এই সুযোগ নিচ্ছেন বহু অভিবাসী। তবে মার্কিন প্রশাসনের এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন অভিবাসী অধিকার কর্মীরা। তাদের দাবি, বেশ কয়েকটি দেশের পরিস্থিতি এখনও নাজুক। নতুন নির্দেশনা কার্যকর হলে অনিশ্চয়তায় পড়বে লাখো মানুষ। নুজহাত রাহনুমা, ৭১। বিশ্ব বাণিজ্য দখলের লড়াইয়ে মত্ত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কেউ শুল্কের ভয় দেখিয়ে, আবার কেউ সস্তা পণ্য রপ্তানি করে ছিনিয়ে নিচ্ছে বাণিজ্যিক অংশীদারিত্ব। এ যেমন গেল ২ দশকে যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে ১৫১ দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে চীন। এতে গেল বছর দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়েছে $৪.৫ ট্রিলিয়ন। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির প্রতিবেদনে। গেল ২ দশকে বদলে গেছে বিশ্ব অর্থনীতির সমীকরণ। এক সময়ের একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে থাকা বিশ্ব বাণিজ্য এখন চলে এসেছে এশিয়ার ড্রাগন চীনের হাতে। IMF এর সবশেষ তথ্য বলছে, বিশ্বের ১৫১টি দেশ এখন চীনের বাণিজ্যিক অংশীদার। একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করে চীন। এরপর দ্রুত শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং অর্থনীতির একীকরণ, এসব কিছুই চীনকে সাহায্য করেছে বিশ্বের অধিকাংশ দেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হতে। ২ দশক আগেও যেখানে চীনের বাণিজ্য অংশীদার ছিল মাত্র ৩৩টি দেশ, সেখানে এখন তা দাঁড়িয়েছে ১৫১তে। বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান ধরে রাখতে পেরেছে মাত্র ৫৭টি দেশ। তথ্য বলছে, চীনের শীর্ষ বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে অন্যতম হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও ভিয়েতনাম। সব মিলিয়ে গেল বছর যাদের সাথে বেইজিংয়ের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছাড়িয়েছে $৪.৫ ট্রিলিয়ন। যদিও এখনও উত্তর ও মধ্য আমেরিকায় নিজেদের প্রভাব বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মেক্সিকো ও কানাডা এখনও দেশটির শীর্ষ বাণিজ্যিক অংশীদার। গেল বছর অংশীদারদের সাথে $৩ ট্রিলিয়ন বাণিজ্য করে যুক্তরাষ্ট্র। ভূরাজনৈতিক দিক থেকে রয়েছে বেশ কিছু বিস্ময়কর হিসেব নিকেশ। এই যেমন এশিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ চীনের বলয়ের মধ্যে থাকলেও ব্যতিক্রম ইসরায়েল। অন্যদিকে ইউরোপ 2 ভাগে বিভক্ত। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে বেশি বাণিজ্য করলেও পোল্যান্ড বা স্পেন ঝুঁকছে চীনের দিকে। বিশ্লেষকরা বলছেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্ব দখলের এই লড়াই এখন কেবল বাণিজ্য যুদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির রূপান্তর। যুক্তরাষ্ট্র যেখানে পণ্য উৎপাদন থেকে সরে এসে গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি ও সেবা খাতে, সেখানে চীন দখল করে নিয়েছে সস্তা পণ্যের বাজার। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজেসি ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।